ভারতের কারাগারে রাখা হয়েছে ইলিয়াস আলীকে। চাঞ্চল্যকর দাবি বিএনপি নেতা। যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম মালেক বলেছেন, ইলিয়াস আলীকে ভারতের কোন কারাগারে রাখা হয়েছে। এখানে আমিও বিএনপি করি, বিএনপির অনেককে এখানে রাখা হয়েছে, কাউকে এখনো মারেনি। ইলিয়াস আলীর সাথে সে কথা বলছে। আপনি প্রধানমন্ত্রী হবেন, আপনার কাছ থেকে আমরা আশ্বস্ত হতে চাই। আজকে গুম পরিবারের সদস্য হিসেবে বিচার বিএনপির পক্ষ থেকে হবে, সেইটুকু আশ্বস্ত। আমার বাবা গুম হওয়ার পর থেকে এই পর্যন্ত আমি যখনই সেই কালো পোশাক দেখি, আমার মনে হয় যে তারা কালো পোশাকের হায়না, তারা রাক্ষস, তারা মানুষ রূপী রাক্ষস। আমার তাই মনে হয়। আমার ভাই যখন র‍্যাবকে দেখে ও ভয় পায়। ইলিয়াস আলী গুম হয়েছেন অনেকদিন হয়েছে, আর ইলিয়াস আলীর পরে এখন কে, কোথা থেকে তাকে উদ্ধার করা হচ্ছে এবং কোথায় তিনি এতদিন ছিল, কিভাবে তাকে রাখা হয়েছে, সে বিষয় এখন ফাঁস হয়েছে। ইলিয়াস আলী ভারতের কারাগারে যেভাবে ছিল সে বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে সম্পূর্ণ বিষয় প্রতিবেদন জানাবো। অবশ্যই না টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম মালেক বলেছেন, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুম করে শেখ হাসিনা সরকার। কারণ ইলিয়াস আলী তাদের জন্য আতঙ্ক ছিল, তাই তাকে গুম করা হয়েছে। আমার মনে হয় ইলিয়াস আলীকে ভারতের কোনো কারাগারে রাখা হয়েছে। একদিন ইলিয়াস আলী জনতার মাঝে ফিরে আসবেন। শুক্রবার রাতে দক্ষিণ সুরমাস্থ নিজ বাড়িতে বালাগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এম এ মালেক বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাকে চায়ের দাওয়াত দিয়েছিল। সেই দাওয়াত প্রত্যাখ্যান করে আমি শেখ হাসিনাকে শর্ত দিয়েছিলাম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তিনি বলেন, গত 15 বছরে এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি ফ্যাসিস্ট হাসিনা, তাই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তাকে। এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সিলেটে দুর্গ গড়ে তোলা হয়েছিল। বিএনপির নেতাকর্মীদের উপর হামলা মামলা করে থামাতে পারেনি। সিলেটে বিএনপির নেতাকর্মীরা সবসময় প্রতিবাদ জানিয়েছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। যুক্তরাজ্য বিএনপি সভাপতি বলেন, জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে এসেছি, এখনো রয়েছি। যখন যুক্তরাজ্যে ছিলাম তখন দেশের স্বার্থে প্রতি সোম ও বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে বছরের পর বছর আন্দোলন করেছি। বিএনপির অনেককে এখানে রাখা হয়েছে, বিএনপির অনেককেই এখানে রাখা হয়েছে, কাউকে এখনো মারে নাই, কাউকেই এখনো মারে নাই। এম এ ইলিয়াস আলীর সাথে সে কথা বলছে। ইলিয়াস আলীর সাথে সে কথা বলছে। ভারতের আয়নাঘর থেকে ফিরে আসা মালয়েশিয়ান প্রবাসী শেখ সেলিম লাইভে এসে এমনটাই জানান। আয়নাঘরের লোমহর্ষক ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি এক পর্যায়ে বলেন, আয়নাঘরে আটক বংশালের যুবনেতা সোহেলের সাথে আমার বাবা গুম হওয়ার পর থেকে এই পর্যন্ত আমি যখনই সেই কালো পোশাক দেখি, আমার মনে হয় যে তারা কালো পোশাকের হায়না, তারা রাক্ষস, তারা মানুষ রূপী রাক্ষস। আমার তাই মনে হয়। আমার ভাই যখন র‍্যাবকে দেখে ও ভয় পায়। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে 2024 নভেম্বর ও ডিসেম্বরে আইন শৃঙ্খলা বাহিনীর 42 কর্মকর্তার পাসপোর্ট বাতিল করা হয়। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআইয়ের 11 জন, র্যাবের 15, সিটিটিসি ও ডিটেকটিভ ব্রাঞ্চের 6 ও সেনাবাহিনীর 10 কর্মকর্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞাও দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানুয়ারি মাসে এদের বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গুম সংক্রান্ত তদন্ত কমিশন বলছে, অন্তত 10 জন অভিযুক্ত ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন। র‍্যাব 1-এ যিনি ছিলেন সিও তৎকালীন, তিনি চলে গেছেন। মেজর জেনারেল সাইফুল আবেদিন তিনি তো অনেক আগেই দেশত্যাগ করেছেন। সংখ্যাটা কোনোভাবেই 10-এর নিচে না। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিষয়ে সেনা সদরের কাছে তথ্য চাওয়া হলেও প্রত্যাশিত সাহায্য পাওয়া যায়নি, জানিয়েছেন গুম কমিশন। যাদেরকে ট্রেস করা যাচ্ছে না, সেই ব্যাপারে আমরা যখন সেনা সদরের আমরা জানিয়েছি, ওইখান থেকে এখন পর্যন্ত তারা এমন কোনো উত্তর দেননি যেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে এই যাদেরকে আমরা খুঁজছি তারা এই মুহূর্তে দেশে আছেন। সাবেক সেনা কর্মকর্তাদের বিষয়ে যতটা গুরুত্ব দিয়ে আমাদেরকে সহযোগিতা করা দরকার ছিল, সেখানে হয়তো গুরুত্বটা কম পাচ্ছে। সেনাবাহিনীর কাছে যে প্রত্যাশা আমাদের ছিল, সেই মাত্রায় আশানুরূপ আমরা অনেক জায়গায় দুর্বলতা দেখছি। অভিযুক্তরা হলেন লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর, মেজর জেনারেল শেখ মামুন খালেদ, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবদিন, মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আলম, মেজর জেনারেল আহমেদ তাবরেজ শাম চৌধুরী, মেজর জেনারেল হামিদুল হক, কর্নেল মাহাদি হাসান, ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ জিয়াউর রহমান এবং ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস। প্রশ্ন উঠেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ, আইন শৃঙ্খলা বাহিনী ও অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে। পাসপোর্ট বাতিল ও ভ্রমণ নিষেধাজ্ঞা জারির পরও কিভাবে অভিযুক্তরা দেশ ছেড়েছেন? গ্রেফতারি পরোয়ানা জারির পরও কেনই বা তা তামিল করা হয়নি? এই ব্যাপারে আমরা সরকার প্রধানকে যেমন অবহিত করেছি, সেনা প্রধানের কাছেও আমাদের এই প্রশ্নগুলি ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এই ব্যাপারে সতর্ক থাকতেন তো প্রতিরোধ করা সম্ভব হতো। কারণ আমরা যখন
ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছি তখন কিন্তু তারা দেশে ছিল, এই ব্যাপারে আমরা নিশ্চিত। এমন পরিস্থিতিতে কি ভাবছে বিচারের অপেক্ষায় থাকা ভুক্তভোগী পরিবারগুলো? হাসিনার পতনের পরেও এখনো আমি জানি না আমার বাবার ভাগ্যে কি ঘটেছে। গুম তদন্ত কমিশন গঠন হওয়ার পরে আমি খুবই আশাবাদী ছিলাম যে ওরা 3 মাসের মধ্যে রিপোর্ট দিয়ে দিলে আমরা হয়তো জানতে পারবো আমার বাবার সাথে কি হয়েছে, কিন্তু আমাদের যার বিরুদ্ধে অভিযোগ সে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা দিনের পর দিন রাতের পর রাত নির্ঘুম কাটাচ্ছি। এই সরকারের বাধাটা কোথায়? যদি ওনারা গুম নিয়ে কাজ করবে তাহলে দাড়িকমা থাকবে কেন, লুকোচুরি থাকবে কেন, বাধা থাকবে কেন? অভিযুক্তদের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর অবস্থান সংস্থাগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতাকেই প্রশ্নবিদ্ধ করছে বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন। সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সম্মান, তাদের গ্রহণযোগ্যতা নির্ভর করে তারা আসলে এই গুমের মতন ঘটনাগুলোর ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন কিনা তার উপরে। এটা তাদের দায়িত্ব, তাদের নিজেদের স্বার্থে এবং দেশের স্বার্থে প্রত্যেক ব্যক্তি তিনি যে বাহিনীরই সদস্য হন না কেন তাকে বিচারের আওতায় আনা। তাই প্রথমত জোরে সোরে স্পষ্টভাবে গুম কমিশন এবং সরকারের বলতে হবে যে তারা কাদের ব্যাপারে তথ্য চেয়েছেন, কবে চেয়েছেন এবং তার জবাবে বাহিনীগুলো কি বলেছে, এবং বাহিনীগুলোরও দায়িত্ব রয়েছে এই উত্তরগুলো দেওয়ার এবং এই ব্যক্তিদের খুঁজে বের করতে সব ধরনের পদক্ষেপ নেয়ার। এই দায়িত্ব কোনো বাহিনী এবং সরকার এড়াতে পারে না। জোরপূর্বক অন্তর্ধানের সঙ্গে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সদস্যদের বিচারের মুখোমুখি করা না গেলে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে মনে করে গুম কমিশন। আমরা যদি আজকে ব্যর্থ হই বা আমরা যদি এই কাজটি করতে না পারি, তাহলে এই যে গুমের মতো একটা মানবতা বিরোধী অপরাধ বা বিচার বহির্ভূত যে ঘটনাগুলি ঘটছে এটি বন্ধ হবে আপনা আপনি, এটা মনে করার কোনো কারণ নেই। দৃশ্যমান বিচার হওয়াটা খুব জরুরি। যতক্ষণ পর্যন্ত আমরা এই সমাজে দিতে না পারবো এবং এই ধরনের বাহিনীগুলিকে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই ধরনের বাহিনীগুলি যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের কাছে দাসত্ব খত দেবেন এবং তারা এই ধরনের অপরাধ জড়িয়ে নিজেরাও কিছু ফায়দা লুটবেন। বিষয়টি নিয়ে জানতে চেয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরকে ইমেল করা হলেও নেত্র নিউজ কোনো জবাব পায়নি। তবে বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলনে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ইলিয়াস আলী এক কিংবদন্তির নাম। তিনি বিএনপির একজন অন্যতম নেতা। তাকে গুম করে রাখা হয়েছে দীর্ঘদিন, আর এই গুম হওয়া নেতার মধ্যে অন্যতম একজন নেতা ইলিয়াস আলী। ইলিয়াস আলী সিলেটের কোনো নির্বাচনে তিনি হারেননি, আর সেজন্যই তাকে টার্গেট করা হয়েছে। অনেকে বলেছে বিএনপি তার সাথে জড়িত ছিল সে আসনটি বিএনপি দখল করার জন্য, তবে সে আসনে বিএনপির অন্য কাউকে দেওয়া হয়নি। তাতে বোঝা যায় যে এটা সম্পূর্ণ মিথ্যা, কেননা তার স্ত্রী সে আসনে মনোনীত হয়েছেন এবং স্থায়ী কমিটির সদস্যরা অনেক জড়িত বলে মনে করেছে অনেকেই, বিশেষ করে মির্জা কাদের তাকেও সন্দেহ করেছে। প্রিয় দর্শক, মির্জা আব্বাস কি এর সাথে জড়িত কি না সেটা কিন্তু আমরা পক্ষান্তরে বলতে পারছি না, কেননা অনুমান করেছে কিছু মানুষ, অনুমান করে কিছু বলা সঠিক নয় বলে আমরা মনে করছি। আজকের মতো জানিয়েছি।